হুট করে আকাশের কণ্ঠ শুনে ঘাবড়ে যায় আরশি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? এই সময় কোথায় গিয়েছিলে? ওই আসলে স্যার সেন্টার থেকে ফোন করে দেখা করতে বলেছিল, তাই তো সেখানেই গিয়েছিলাম। এত দেরি হলো কেন? ওই আপনি তো জানেন এটা আবাসিক এলাকা, তাই রিক্সা। আরশিকে পুরো কথা শেষ করতে না দিয়ে নিজে বলা শুরু করে। ঠিক আছে যাও। আর শোনো, তুমি বাইরে থেকে এসেছো, তাই আগে ফ্রেশ হবে, তারপর আহিরের কাছে যাবে। বাইরে থেকে এসে আহিরের কাছে যাওয়া ঠিক হবে না। আরশি কিচ্ছু না বলে মাথা নাড়িয়ে চলে গেল। আকাশ বিরক্ত নিয়ে আরশি যাওয়ার দিকে তাকিয়ে আছে। আর বিরক্তির কারণটা হয়তো আরশিকে রুদ্রের সাথে দেখা। হ্যাঁ, আকাশ বারান্দা থেকে আরশি আর রুদ্রকে খেয়াল করেছে। সে প্রথমে ভেবেছিল আরশিকে এই বিষয়ে প্রশ্ন করবে, পরে নিজেই নিজেকে বলছে এটা ওর ব্যাপার, আমার এত টেনশন না করলেও চলবে। তবে এটা বললেও তার মধ্যে কিন্তু বিরক্তি ভাবটা বিরাজমান। আজ শুক্রবার ছিল বিদায় আকাশ আহির দুজনেই ঘরে আছে। বিকেলবেলায় অভ্র চলে এসেছে এ বাড়িতে। অভ্র আর আকাশ ড্রয়িং রুমে বসে ডিজাইন নিয়ে কথা বলছিল। আহির রুমে টিভি দেখছে আর আরশি শিলাকে কাজে সাহায্য করছে। এরই মধ্যে বাড়ির বেলটা বেজে উঠল। আরশি শিলা থামিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো দরজা খুলতে, কিন্তু এর আগে অভ্র উঠে দরজা খুলে দিল। কিন্তু দরজা খুলে যে এমন কিছু হবে তা কেউই বুঝতে পারেনি। দরজা খোলা মাত্রই হুট করে কেউ অভ্রকে জড়িয়ে ধরলো। হঠাৎই এমন হওয়াতে অভ্র আরশি দুজনেই হকচকিয়ে গেল। বেপি, কেমন আছো তুমি? জানো তোমাকে আমি কত মিস করেছি। তোমার কথা খুব মনে পড়ছিল, তাই আমি তোমার কাছে চলে এসেছি। ও আচ্ছা, তাই নাকি বেপি? তুমি আমাকে এত মিস করছিলে বুঝি? খুব মিস করছিলাম, কিন্তু তোমার গলা এরকম শোনাচ্ছে কেন? কিরকম বেপি? কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। কিসব বলছো বেপি? আমার গলা তো এরকমই, কিন্তু কথা হচ্ছে তুমি কে বেপি? তোমাকে তো আমি চিনি না। আরে আমি হুট করে মেয়েটা চিৎকার দিয়ে অভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই কে তুমি? হ্যাঁ, তোমার সাহস তো কম না, তুমি আমাকে জড়িয়ে ধরেছ। আমি কোথায় জড়িয়ে ধরেছি? তুমিও তো আমাকে জড়িয়ে ধরেছো বেপি। এই চুপ! ছি! একে আমি জড়িয়ে ধরেছিলাম? বেপি, ছি করছো কেন? আমি প্রতিদিন লাক্স সাবান দিয়ে গোসল করি, যাতে রয়েছে হাজারো গোলাপের সুবাস, বুঝতে পেরেছো? কিন্তু তুমি কে বেপি? এই এক মিনিট, তুমি ইলানা? শেষের কথাটা বলার সময় অভ্রের চোখগুলো বড় বড় হয়ে গেল। এদের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না আরশি। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে তাদের কাজ দেখছে শুধু। কল্লা থুরে ইলা, তুমি এখানে কি করছো? তুমি না এলবিতে ছিলে? অভ্র ইলা নামের মেয়েটাকে দেখে এতটাই অবাক হয়েছে যে তার চোখ খুলে বেরিয়ে আসার উপক্রম। ছিলাম, কিন্তু কাজ শেষ। কাজ শেষ তো তুমি তোমার বাসায় যাবে, এখানে কি? সেটা আমি তোমাকে কেন বলবো? দেখি সরো। অভ্রকে অনেকটা ধাক্কা দিয়ে ইলা ভেতরে প্রবেশ করলো। আকাশ সোফায় বসেছিল। ইলা আকাশকে দেখে তাকে জড়িয়ে ধরলো। আকু বেপি, কতদিন পর তোমাকে দেখলাম, কত মিস করেছি তোমাকে আমি। তুমিও আমাকে মিস করেছো, তাই না? আমি জানি তো তুমিও আমাকে খুব মিস করেছো, তাই তো আমি দেশে এসে সোজা তোমার কাছে চলে এসেছি। আকাশ এক প্রকার ঠেলেই ইলাকে নিজের থেকে দূরে সরালো। তোমার এই হুটহাট জড়িয়ে ধরার স্বভাবটা কবে যাবে ইলা? তোমাকে না সবসময় বারণ করি, আর যাকেই ধরো অন্তত আমাকে হুটহাট জড়িয়ে ধরবে না। বিরক্তি নিয়ে বলল আকাশ। তোমাকে জড়িয়ে না ধরলে আমি কাকে জড়িয়ে ধরবো? কান্না কান্না ভাব নিয়ে বলল ইলা। আকাশ না করলেও আমার কিন্তু কোনো সমস্যা নেই, তুমি চাইলেই আমাকে জড়িয়ে ধরতে পারো। লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল অভ্র। অভ্রের কথা শুনে ইলা রাগী চোখে অভ্রের দিকে তাকালো। ইলার এভাবে তাকানো দেখে অভ্র জোরপূর্বক একটা হাসি দিল। আকু বেপি, বলো না তুমি আমাকে মিস করেছো, তাই না? প্রথমত এই আকুটা কি? হ্যাঁ, আকাশ বলতে না পারলে আর কিছু বলো না। আর আমি তোমাকে মিস করব কেন? মাত্র তো শুটিংয়ের কারণে 1 মাসের জন্য এলভিতে গিয়েছিলে। তুমি সত্যি আমাকে মিস করোনি? না, করিনি। শুধু শুধু তোমাকে কেন আমি মিস করতে যাব? এখন এটা বলো, তুমি আমার বাড়িতে কি করছো? আমি ওকে আমার সাথে এখানে নিয়ে এসেছি। পরিচিত কণ্ঠস্বর শুনে আকাশ কেঁপে উঠল। তাদের সামনেই দাঁড়িয়ে আছে মাঝবয়সী একজন মহিলা। পোশাক চুল সবই বেশ মার্জিত। মা, তুমি এতদিন পর?
অবাক থেকেও বেশি কিছু থাকলে আকাশ তার মাকে দেখে সেরকমই রিয়েকশন দিয়েছে। সে ঠিক বিশ্বাস করতে পারছে না। অভ্র, আমি ঠিক দেখছি তো, নাকি এটা আমার ভ্রম? আমার সামনে কি সত্যি মা দাঁড়িয়ে আছে? অবিশ্বাসের স্বরে জিজ্ঞেস করলো আকাশ। এত অবাক হওয়ার কি আছে আকাশ? আমি কি আসতে পারি না? না, তুমি আসতে পারো, কিন্তু এত বছর পর তোমাকে আমি এতটা দিন হাজারবার বললেও তুমি আসোনি, কিন্তু আজ হঠাৎ না জানি। জানিয়ে আসলে কি আর তোমার এই রিয়েকশন দেখতে পেতাম? কিন্তু তুমি এসেছো, ভালো কথা। ইলাকে কেন নিয়ে এসেছো? আর তোমরা কি একসাথে এসেছো? আমি যখন জানতে পারি ইলা এলভিতে আছে, তখন আমি তার শুটিং শেষ হলে দেশে ফেরার আগে এলএ থেকে তার কাছে যাই। তারপর দুজনে একসাথে দেশে ব্যাক করি। তা না হয় ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে কেন? কেন সেটা না হয় পরে জানতে পারবে। আপাতত কিছুদিন ইলা এই বাড়িতে থাকবে। এরই মধ্যে অপরিচিত মানুষের শব্দ শুনে আহির গুটি গুটিয়ে নিচে নেমে এলো। বাবাই। আহিরের কথা শুনে সবাই আহিরের দিকে তাকালো। হুট করে একসাথে সবার এভাবে তাকানো দেখে আহির কিছুটা ঘাবড়ে গেল। সে এসে আকাশের পাশে দাঁড়িয়ে তার পা জড়িয়ে ধরল। আকাশ তার মা মিসেস সামিরার দিকে তাকিয়ে দেখলো উনি বেশ বিরক্ত। এটা তোমার ছেলে? আমার ছেলে আহির, তুমি তো জানোই সেটা। বাবা, এরা কারা? এনারা, ইনি হচ্ছেন তোমার ইলা আন্টি, আর ইনি হচ্ছেন আমার মা, মানে তোমার দাদিমণি। আমি ওর মা। মিসেস সামিরা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আকাশ তাকে থামিয়ে দিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। আকাশের আচরণে মিসেস সামিরার রাগ আর বিরক্ত দুটোই বেড়ে গেল। বাবাই, ফেরি আন্টি কোথায়? আরুষি, ওই তো আরুষি। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। এতক্ষণ আরুষি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে সবার কথা শুনছিল। আকাশের কথা শুনে আরুষি সামনে এসে তাদের দুজনকে সালাম দিল। ফেরি আন্টি, আমার খিদে পেয়েছে। তুমি আমার সাথে এসো বাবু, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মিসেস সামিরা আর ইলার দিকে তাকিয়ে হালকা হেসে আহিরের হাত ধরে তাকে নিয়ে গেল। ইলা, তুমি যাও, গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ইলা নিজের লাগেজ নিয়ে যেতে নিবে, কিন্তু আকাশ তাকে বাধা দিল। নিজের গেস্ট রুমে যেও না। কেন? ওখানে কি আছে? মিসেস সামিরা প্রশ্ন করলো। কেন আকু বেপি, যেতে বারণ করেছে কেন? আমি তো ওই রুমটাতে আরো অনেকবার থেকেছি। ইলার কথা বলার ধরন দেখে আকাশ প্রচুর বিরক্ত। সে বিরক্ত নিয়ে উত্তর দিল। ওখানে এখন আরুষি থাকে। তুমি উপরে বাম পাশের রুমটাতে চাইলে থাকতে পারো, আর সমস্যা হলে তোমাদের বাড়িতে। না না থাক, কোনো সমস্যা নেই, আমি ওইখানেই থাকবো। আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। ইলা লাগেজটা টেনে টেনে উপরে তুলল। রান্নাঘরে একটা চেয়ারে বসে খাবার খাচ্ছে আহির, আরুষি তার পাশেই বসে আছে। এদিকে মিসেস সামিরা আর আকাশ যখন কথা বলছিল, তখন অভ্র চুপচাপ রান্নাঘরে চলে এসেছে। ভাউ। অভ্রের হঠাৎ চিৎকারে আরুষি ভয়ে কেঁপে উঠল। আরুষিকে ভয় পেতে দেখে অভ্র, আহির, শিলা তিনজনেই হেসে উঠল। আপু, আপনি তো দেখি খুব সহজে ভয় পেয়ে যান। আসলে হুট করে চিৎকার করলে তো যে কেউ ভয় পাবে। যে কেউ না, শুধু আপনি। প্লেটে থাকা একটা চপ তুলে খেতে খেতেই বলল অভ্র। আচ্ছা ভাইয়া, ওনারা কে আর এতদিন কোথায় ছিলেন? মধ্যবয়স্ক যিনি ছিলেন উনি হচ্ছেন সামিরা আন্টি, আকাশের মা। আন্টি এতদিন বিদেশে ছিল, প্রায় 3 বছর পর দেশে ফিরে এসেছে। 3 বছর? এতদিন কেন দেশের বাইরে ছিলেন? 3 বছর ছিল কোনো একটা কারণে। আর মেয়েটাকে তো আপনার চেনার কথা, চেনেন না? না, কে উনি? আরেকটা চপ তুলে অভ্র বলল। ও, তার মানে আপনি খবরের কাগজ আর টিভি দেখেন না? ও হচ্ছে ইলা, মডেলিং করে। এই পেশায় এসেছে খুব বেশি দিন হয়নি। অতিরিক্ত জনপ্রিয় না হলেও নতুন হিসেবে অনেকটাই পরিচিত। আমাদের কোম্পানিতে মডেলিং করে। শুটিংয়ের জন্য এলভিতে গিয়েছিল 1 মাস আগে। ও আচ্ছা, তাহলে তো উনি অনেক বড় মানুষ। ওনার থেকে তাহলে দূরে দূরে থাকতে হবে। কেন দূরে দূরে কেন থাকবেন? ইলা বাঘ না ভাল্লুক যে দূরে দূরে থাকবে? নাকি শাকচুন্নি? আরে না না, সেরকমটা নয়। আসলে উনি কত বড় একজন মানুষ, তাই দূরে দূরে থাকাই ভালো। ধুর, কি যে বলেন না আপনি।
শিলা আপু, আমাকে এক কাপ কফি করে দেবে প্লিজ? দিচ্ছি অভ্র, তুমি একটু অপেক্ষা করো। হেসে জবাব দিল শিলা। এদিকে মা, তুমি এতদিন পর কেন এসেছো বলো তো? কেন, তুমি খুশি হওনি বুঝি? না, আমি সেরকম কিছু বলিনি। আমি তোমাকে এই 3 বছরে শখানেকবার বলেছি আসতে, কিন্তু তুমি প্রতিবার একই উত্তর দিয়েছো। কিন্তু আজ হঠাৎ না বলে চলে এসেছো, তাই জিজ্ঞেস করছি। আর তুমি এসেছো ভালো কথা, ইলাকে কেন বাড়িতে নিয়ে এসেছো? কাজ আছে তাই আমি ওকে বাড়িতে এনেছি। তোমার কি ওই ব্যাপারে কোনো সমস্যা নেই এখন? তুমি তো এতদিন এই কারণে বাড়িতে আসোনি, এখন এসেছো, তার মানে কি তুমি? না, এখনো নয়। আর যখন এতদিনেও বিষয়টা আমি মানিনি, তাহলে আমি যে মানবো সেটার আশা ছেড়ে দাও। আমি এখন খুব ক্লান্ত, বাকি কথা আমি তোমার সাথে পরে বলছি। মিসেস সামিরা ব্যাগটা নিয়ে উপরে চলে গেলেন। আকাশ অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে যাওয়ায় তাকিয়ে আছে। এই শোনো, তোমার নাম কি যেন? আরশি। ও হ্যাঁ, তাহলে তুমি ওই ছেলের দেখাশোনা করো? ইলার কথা বলার ধরন যদিও আরশির ভালো লাগেনি, তাও সে চুপচাপ তা হজম করেছে। জি। ও আচ্ছা, তার মানে তো তুমি বলতে গেলে এই বাড়ির কাজ করো। আচ্ছা যাও, আমার জন্য কড়া করে 1 কাপ কফি করে নিয়ে এসো তো। কাজ করে শরীর পুরো ব্যথা করছে। আর শোনো, চিনি কম দেবে। আরশির কিছু না বলে চুপচাপ আবারও রান্নাঘরে চলে এলো। কারণ যতই হোক ইলা এই বাড়ির অতিথি, আর সে এখানে কাজ করতে এসেছে, তাই শুধু শুধু ঝামেলা না করাই ভালো। ইলা সোফায় বসে মোবাইল দেখছিল। তখনই তার মনে হলো কেউ তাকে দেখছে। ইলা ফোন থেকে চোখ সরিয়ে দেখলো আহির কেমন করে যেন তার দিকেই তাকিয়ে আছে। এই ছেলে, এভাবে কি দেখছিস? তুমি আমার ফেরি আন্টিকে পচা কথা বলছো কেন? রাগ নিয়ে বলল আহির। বাবা, এই বয়সে এত জেদ? এই, আমি তোর ফেরি আন্টি, কি পচা কথা বলেছিস? তুমি কেন আমার ফেরি আন্টির সাথে ওভাবে কথা বললে? কেন তুমি আমার ফেরি আন্টির কাজ করতে বললে? তোমার খেতে ইচ্ছে করলে তুমি বানিয়ে আনবে, আমার ফেরি আন্টিকে কেন বললে? কোমরে হাত দিয়ে বলল আহির। ওকে বলবো না তো কাকে বলবো? ওকে কি মাইনে এমনি এমনি দিয়ে দেবো নাকি? মাসে মাসে যে টাকা নিয়ে যায় তো কাজ করবে না? ইলার কথার পুরোটাই আহিরের বোধগম্য হলো না, তবুও সে তার মাথা নাড়ালো। তুমি কেন আমার ফেরি আন্টিকে পচা কথা বললে? তুমি পচা। চুপ কর, অসভ্য ছেলে। আহির, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? আকাশকে দেখে আহির দৌড়ে তার কাছে চলে গেল। বাবাই দেখো না, পচা আন্টিটা আমাকে বকছে আর ফেরি আন্টিকেও পচা কথা বলছে। ইলা তোমাকে কি বলেছে? আহির আহির কিছু বলবে তার আগে ইলা তাকে থামিয়ে দিল। ও কিছু না আকাশ, ছোট বাচ্চা কি না কি বুঝে, তুমি এসব চিন্তা করো না, আমরা তো মজা করছিলাম। আহির সোনা, তুমি এসো, আন্টির কাছে এসো, তোমাকে আমি কার্টুন দেখাবো। খুবই মিষ্টি করে বলল ইলা, কিন্তু আহির আকাশের পাশে থেকে এক পাও নড়ল না। আকাশ যখন দেখলো আহির যাচ্ছে না, তখন সে আহিরকে কোলে নিয়ে ইলার পাশে বসিয়ে দিল। আহির মুখ গম্ভীর করে সোফায় বসে রইল। এরই মধ্যে আরশি কফি নিয়ে এলো। যদিও বা আরশি কফি বানায়নি, এটা বানিয়েছে শিলা। ইলা কফিতে চুমুক দিতেই তার মুখে বিরক্তির ছাপ দেখা গেল, কারণ কফিতে চিনি দেওয়া আছে। সে বিরক্তি নিয়ে আরশির দিকে তাকিয়ে চুপচাপ কফিটা খেয়ে নিল, কারণ আকাশ আছে, এখন কিছু বললেই হিতে বিপরীত হয়ে যাবে। রাতে প্রতিদিনের মতো শিলা টেবিলে সব খাবার সাজিয়ে রাখছে, আর আরশি তাকে টুকটাক সাহায্য করছে। টেবিলে একাই আকাশ বসে আছে। খাবার সব পরিবেশন করা হলে আরশি উপরে যায় আহিরকে নিয়ে আসতে। আহিরকে নিচে নামিয়ে এনে যেই তাকে চেয়ারে বসতে দিবে, তখনই ইলা সেটাতে বসে পড়ল। ইলার কর্মকাণ্ডে সবাই তার দিকেই তাকিয়ে রইল। সবার এভাবে তাকানো দেখে ইলা হেসে জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছো? আমি কি কোনো এলিয়েন নাকি? আহির গম্ভীর মুখ করে ইলার দিকে তাকিয়ে আছে, কারণ সে আকাশের পাশে বসেছে। ইলা, তুমি উঠে অন্য কোনো চেয়ারে বসো। কিন্তু কেন আকু বেপি, এটা বসলে কি সমস্যা? এটাতে আহির বসে। তো কি হয়েছে? আজ না হয় সে অন্য কোনো চেয়ারে বসবে। স্যার, উনি বসুক ওখানে, আহির বরং আজ অন্য কোনো চেয়ারে বসবে। চেয়ারই তো, একদিন অন্য কোনোটাতে বসলে কি হবে, তাই না আহির? চলো, আজ তুমি আমার চেয়ারে বসবে। আরুষের কথা আহির কোনো উত্তর দিল না। সে এখনো গভীরভাবে ইলার দিকেই তাকিয়ে আছে। ইলার এই চেয়ারে বসাটা যে আহির সহ্য করতে পারছে না,
তা আকাশ বেশ ভালোই বুঝতে পারছে। তাই সে আরশির কথা গুরুত্ব না দিয়ে বলল, ইলা, এখানে আরো অনেক চেয়ার খালি আছে, তুমি অন্য কোনোটাতে গিয়ে বসো, এটাতে আহির বসবে। ইলা, উঠে চলে এসো। উপর থেকে নামতে নামতে বললেন মিসেস সামিরা। ইলা রেগে অন্য একটা চেয়ারে গিয়ে বসলো। মিসেস সামিরা ইলার পাশে থাকা চেয়ারটাতে বসলো। ইলা রাগে ফেটে যাচ্ছে। মিসেস সামিরা তার হাত ধরে চোখের ইশারায় তাকে শান্ত হতে বলল। ইলা উঠে যেতেই আহিরের মুখে হাসি ফুটে উঠল। সে দৌড়ে আকাশের পাশের চেয়ারটাতেই বসে পড়ল। আমি চলে এসেছি। আকাশের বাম পাশে থাকা চেয়ারটাতেই ধপ করে বসে বলল অভ্র। এতক্ষণ উপরেই ছিল অভ্র। অফিসের সব কাজ গুছিয়ে সে নিচে নেমেছে। কি হলো, সবার মুখ এরকম কেন? কলা থুরি ইলা, তোমার আবার কি হয়েছে? আচ্ছা যাই হোক, শিলা আপু তাড়াতাড়ি খাবার দাও তো, আমার খুব জোর খিদে পেয়েছে। সবাই নিজের মতো করেই খাবার খাচ্ছে। শিলা যার যেটা প্রয়োজন এগিয়ে দিচ্ছে, আরশি আহিরের পাশে দাঁড়িয়ে তার যেটা দরকার তা দিচ্ছে। খেতে খেতে হঠাৎ অভ্র অনুভব করলো তার পায়ে সুড়সুড়ি লাগছে। পোকা মনে করে অভ্র পা ঝাড়া দিয়ে আবারও খেতে মনোযোগ দিল, কিন্তু আবারও সে পায়ে সুড়সুড়ি অনুভব করলো। অভ্র এবার নিচে উকি দিয়ে যা দেখলো তাতে তার বিষম খাওয়া উপক্রম। ইলা তার পা দিয়ে অভ্রের পায়ে সুড়সুড়ি দিচ্ছে। অভ্র মাথা উঁচু করে দেখলো ইলা প্লেটের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। এবার অভ্র উল্টো ইলার পায়ে খোঁচা দিতে লাগলো। এই খোঁচাখুচির মধ্যে হুট করে আকাশ চেঁচিয়ে বলে ওঠে, অভ্র, এত পা নাড়াচ্ছিস কেন? ছোট বাচ্চা নাকি তুই? শান্ত হয়ে বস। আকাশের কথা শুনে অভ্র ইলা দুজনেই দ্রুত পা সরিয়ে নিল। অভ্র ইলার দিকে তাকিয়ে একটা হাসি দিল, কিন্তু ইলা মুখ বেঁকিয়ে চোখ ফিরিয়ে নিল। আহির বাদে সবার খাওয়া শেষ। মিসেস সামিরা কারো সাথে কথা না বলেই নিজের ঘরে চলে গিয়েছে। অভ্র ইলার পাশে এসে নিচু স্বরে বলল, তোমার পাগুলো কিন্তু খুবই নরম, একদম বাটারের মতো। অভ্রের কথা শুনে ইলা তার দিকে রেগে তাকালো। ইলা যখন দেখলো আকাশ এদিকেই আসছে, সে দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো। যা বাবা, এটা কি হলো? নিজেই আমাকে খোঁচা দিলে আর এখন নিজেই রাগ দেখাচ্ছ। আক্কু বেপি, চলো না আমরা সিনেমা দেখে ল্যাপটপে। না ইলা, এখন তা সম্ভব নয়, আমার অনেক কাজ আছে আর তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, কাল অফিস আছে। তুমিও রেস্ট নাও, অনেক ধকল গিয়েছে। গুড নাইট। এরপর অভ্রের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো, তুই আজ থাকবি এখানে? না, আজ থাকবো না, মা বাড়িতে একা, এক্ষুনি চলে যাব। তাহলে সাবধানে যাস আর কাল সময় মতো চলে আসিস। উপরে যেতে যেতে আকাশ আরশিকে উদ্দেশ্য করে বলল, আরশি, আহিরকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিও, কাল কিন্তু কি স্কুলে যেতে হবে। অফিসে বসে ফাইল চেক করছে আকাশ। এরই মধ্যে তার সেক্রেটারি নায়রা দরজা নক করে ভেতরে ঢুকে পড়ল। স্যার, হুম? মিস্টার রুদ্র আপনার সাথে দেখা করতে এসেছেন। মিস্টার রুদ্র হঠাৎ এই সময়? জানি না আমি। আচ্ছা, ওনাকে ভিতরে পাঠিয়ে দাও। হ্যালো মিস্টার আকাশ। হ্যালো মিস্টার রুদ্র, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? জি, আমিও ভালো আছি। তো আজ হঠাৎ কি মনে করে আমার অফিসে এলেন? আসলে প্রজেক্ট নিয়ে কিছু কথা বলার ছিল। ও আচ্ছা। তো বাড়ির সবাই কেমন আছে? আই সুস্থ আছে তো এখন? আহিরের পা এখন পুরোটাই ঠিক আছে। খুব ভালো লাগলো শুনে। আরুষি কেমন আছে? অনেকদিন ওনার সাথে দেখা হয়নি। রুদ্রের হুট করে আরশির কথা জিজ্ঞেস করাটা আকাশের ঠিক খুব একটা পছন্দ হলো না। তাও সে সেদিকে গুরুত্ব না দিয়েই হেসে জবাব দিল, সেও ঠিক আছে। আচ্ছা চলুন তাহলে কাজের কথায় আসি। হ্যালো বেবি, কেমন আছো তুমি? কেন ফোন দিয়েছো? তোমাকে না বলেছি আমাকে ফোন দিবে না, দরকার হলে আমি তোমাকে ফোন দিব। হ্যাঁ হ্যাঁ, সেটা আমার মনে আছে, কিন্তু আমার এখন তোমার কথা খুব মনে পড়ছিল, তাই তোমাকে ফোন দিলাম। তা না হয় ঠিক আছে, কিন্তু এইভাবে হুটহাট ফোন দিবি না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। আরে কিচ্ছু হবে না, আমাকে কেউ ধরতেও পারবে না। তাও সাবধানের মার নেই, যদি কেউ ঘূর্ণাক্ষরে টের পেয়ে যায় তাহলে সব প্ল্যান শেষ। আরে কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু টেনশন করছো। আচ্ছা সেসব বাদ দাও, কেমন আছো সেটা বলো। আমি ভালো আছি, যদি প্ল্যান মতো সব কাজ হয় তাহলে আরো ভালো থাকবো। তুমি একদম চিন্তা করো না, সব প্ল্যান মতোই হবে। তোমাকে যে কাজটা করতে বলেছি ওটা ঠিকঠাক করেছো তো? আমি তো চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি কেউ সন্দেহ করেনি তো? আরে না না, সন্দেহ করেনি, কিন্তু ওই বাচ্চাটা
বারবার আমার কাজের মাঝখানে চলে আসছে। আমি যখনই ওর কাছে কাছে থাকতে চাই, বাচ্চাটা কোনো না কোনোভাবে তাতে বাধা দেয়। যদি বেশি গড়বড় করে তাহলে ওকে রাস্তা থেকে সরিয়ে দাও। যেভাবেই হোক কাজটা কিন্তু হতেই হবে। তুমি একদম চিন্তা করো না বেবি, সব একদম আমাদের প্ল্যান মতোই হবে। কিন্তু বেবি, আমাদের এই প্ল্যানটা যদি কোনোভাবে কাজ না করে